যাচ্ছেন কই? উপার দাম। উপার কি বাজার করতে? নামাজ পড়ার দাম। এবার কি মসজিদ নাই? না না না, নামাজের জন্য এখানে ওই সাইডে যাচ্ছে। হ্যাঁ নামাজের জন্য। মাশাআল্লাহ। জন্মস্থান চর যাওয়া এটাই আমার কাছে খুব ভালো। জীবন কাটতেছে কাকা, বৃষ্টি গাদল নাই, এবার খুবই কষ্ট, গাছ গুছ কাটা। দেখতে পাচ্ছেন এই বাচ্চাটা একদিন আগেই হয়েছে, এখনই দৌড়াচ্ছে। কালকে রাত্রে জন্মেছে। আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আবার ফিরে আসলাম ঘুরি ফিরে নতুন আরেকটা এপিসোড নিয়ে। আজকে আপনাদেরকে আমি নিয়ে যাব বাংলাদেশের ইতিহাস এবং ঐতিহ্যবাহী একটি জেলা টাঙ্গাইল জেলায়। আর আমরা দেখব এই টাঙ্গাইল জেলার ভুয়াপুর থানার নিকরানি ইউনিয়নের নলসিয়া চরের সংগ্রামী মানুষদের জীবন। এই চরে যুগ যুগ ধরে কিভাবে সংগ্রাম করে টিকে রয়েছে এই নিকরানি ইউনিয়নের মানুষ। তো দর্শক চলুন ঘুরে আসি এবং যাওয়ার পথে কিছু দৃশ্য দেখতে দেখতে আপনাদের নিয়ে যাব এই নলসিয়া চরে। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। নিকরানি ইউনিয়ন, ভুয়াপুর থানা, টাঙ্গাইল ডিস্ট্রিক্ট। টাঙ্গাইল ডিস্ট্রিক্ট। ওইখানে কি আপনার জমি আছে? না আছে, জমি আছে। জমি আছে। হ্যাঁ জি, আর জমি আছে, ওই যে ভাঙা গেছে, পানি উঠছে, সরকারে নিয়ে গেছে, এই অবস্থা। এখন তো বর্তমানে সবাই থাকে না, অনেক লোক আছে, 3,000 মানুষ আছে, অনেক লোক আছে এখন 2-3 হাজার হবে। এই মনে করেন এই শহরের থেকে আমরা যা যা ফসল করে চলে আসি। কত থাকে ওখানে, মানে ঘর তুলে এখন ওখানেও আছে, অনেকে থাকে, অনেকে আছে। দোকানপাট করছে, ভালো মাটি ফালা দিছে, মাটি ফালা টান করে হালাইছে। ওই যে দেখেন বড় বড় গাছ হয়ে গেছে, ওই যে দেখেন। হ্যাঁ হ্যাঁ দর্শক, এই নলসিয়া চরটি যমুনার যে রেল সেতু রয়েছে এবং যমুনা সেতু পাশাপাশি এই সেতু বরাবর মধ্যবর্তী স্থানে এই চরটি জেগে উঠেছে, দেখতে পাচ্ছেন। দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আবার ফিরে আসলাম ঘুরি ফিরে নতুন আরেকটা এপিসোড নিয়ে। আজকে আমি যেখানে রয়েছি এটা হচ্ছে টাঙ্গাইল ভুয়াপুর থানা এবং নলসিয়া চর। তো এখানে আজকে আপনাদের দেখাবো এই নলসিয়া চরের মানুষের সংগ্রামী জীবন, কারণ এটা প্রচণ্ড একটা দুর্গম একটা চর। দেখতে পাচ্ছেন যে আশেপাশের কি পরিবেশ পরিস্থিতি। এটা যমুনা ব্রিজের একদম মধ্যবর্তী স্থানে একটি জাগ্রত চর। এটা কত বছর আগে জেগেছে এটা আজকে আমরা জানবো, এবং এই নলসিয়া চরের মানুষের সংগ্রামী জীবন সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেব। তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। জন্মস্থান চর যাওয়া এটাই আমার কাছে খুব ভালো। এই চর তো মনে করেন যাচ্ছে, এই চর যাচ্ছে তো এই ব্রিটিশ আমলের থেকে এই চর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই আবার কিছুদিনের জন্য ভাঙা গেছিল, ওই যে ব্রিটিশ এই যমুনা সেতু হওয়ার পরে কিছুদিনের জন্য ভাঙছিল, আবার চর হয়েছে, আমরা আইসা বসবাস করি। এটা তো গ্রাম ছিল, মানে প্রবল গ্রাম ছিল, স্কুল মাদ্রাসা, মানে কলেজ ছিল না, হাই স্কুল ছিল, মাদ্রাসা ছিল, কবরস্থান ছিল, সব কিছু ছিল এই চরে। ভালো স্যার, আপনাদের বাসা এটাই? কত বছর হইল এখানে বসবাস করতেছেন? না, আমরা 2 বছর ধরে আসতেছি। 2 বছর। হ্যাঁ। তো কিরকম কাটতেছে চরের জীবন? আরে শোনা, ভেত মতো করা কাম করা, কতজন পারে কতজন পারে না, এই আঙরে পারেই না। এখন এগিয়ে এখন আইসে, এখন যে 8 বছরও তো আইছিল, কয়টা গরু ন আইছিল, মাসের গরু। আবারও তো মাসের গরু আনছে, হে গরু না করা হারে না, আবার অসুখ থাইকা থেকে জায়গা পাইতে ওই যে নাতি ডয়সা যে একলা একলা যে করে নাকি দেখাশোনা করে। হ্যাঁ হ্যাঁ। ওকে, এখানে থাকেন? হ্যাঁ। কয়জন থাকেন এখানে? এনে তো এখনকার মতো নাতি থাকে, আর বাড়িওয়ালা থাকে, আর আমি থাকি। আপনারা 3 জনই থাকেন? হ্যাঁ। দাদির নাম কি? আমার নাম জরিনা। জরিনা।
তো দর্শক, এটা হচ্ছে জরিনা দাদির ঘর। তো এখানেই তারা মানে কোনো রকম ভাবে আর কি এখানে থাকে। এটা হচ্ছে এইভাবে এখানকার মানুষ থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন যে সেই আদিম যুগের মতো এখনো কুপি এখানে ব্যবহার করা হয়। আপনাদের এখানে কি কারেন্ট নাই? কারেন্ট নাই। এটা কুপি না হ্যাঁ দর্শক, এগুলো আসলে ছোট সময় আমরা এগুলো জ্বালিয়ে পড়ালেখা করতাম, কিন্তু সময়ের সাথে সাথে এগুলো এখন হারিয়ে গিয়েছে। এই চরে এসে এই জিনিসটা দেখতে পেলাম। ওটা যে পুরান বাড়িতে থাকবি যে ঢাকা ইচ্ছা চালাইবার গেছি। হাঁস কি শিকারি নাকি? বাহ, কিউট আছে। তো প্রত্যেকটা চরের প্রত্যেকটা বাড়িতে এরকম ভাবে গরু রয়েছে। তারা তাদের প্রধান জীবিকাই হচ্ছে পশুপালন এবং কৃষিকাজ, এগুলো করে তাদের জীবিকা নির্ভর করে। দেখতে পাচ্ছেন অবস্থা। দর্শক, একটি আদর্শ চর হিসাবে যা বোঝায়, এখানকার মানুষের জীবনও ঠিক একইভাবে। প্রত্যেকটা জায়গায় দেখতে পাচ্ছেন যে গরু আর গরু প্রচুর পরিমাণ। জীবন কাটতেছে কাকা, বৃষ্টি গাদল নাই, এবার খুবই কষ্ট। ঘাস ঘুষ কাটা তাকে ঘাস তেমন নাই, আনা নাগে খুব কষ্ট করে। গরু আছে কতগুলা? গরু আছে 12টা। সব নিজে না, মানুষের আছে, নিজেরও আছে। হ্যাঁ, মানুষের বেশি বর্গানা। বর্গানা। হ্যাঁ। এখানে কত বছর হইল বসবাস করতেছে? এখানে বসবাস আমি বেশি দিন না, এখানে বসবাস করে 1 বছর হইল আমি। কিন্তু এই সমস্ত বাড়িগোনা অনেক দিন ধরে আমরা আসি নাই, আসছি এবার। জমা জমি আঙ্গুর আগের থেকে আমরা ওখান থেকে আবাদ টাবাদ করে খাইছি, এবার আইসি আবাদ করবেন নিজে থাকার জন্য, গরু বাছুর পালার জন্য। তা তো আইসা পড়ে গেছি কাকা বেড়া করলে। চরের জীবন কেমন লাগে কাকা? চরের জীবন ভালোই। চরের জীবন এরকম তার কোনো বছর হয় না। এবার বৃষ্টি গাদল কম দেখে মনে করেন যে এবার কষ্ট। আপনাদের এখানে তো ইলেকট্রিসিটি নাই না? না। তাহলে আপনারা এই ইলেকট্রিক কোনো কাজই কি করতে পারেন না? না। এইভাবে জীবন কাটছে। হ্যাঁ, এইভাবে জীবন কাটছে। এই যে এখন মনে করেন যে কোনো জিনিসের দরকার পড়বো, নদী পার হয়, নৌকাতে পার হয়, তারপরে মনে করেন যে ইনশাল্লাহ আনা রাখবো, আনলে তারপরে ইনশাল্লাহ বাজার ঘাট করে আমি খাওয়া নেব। খাওয়াটা আপনাদের এই চরের প্রধান জীবিকাই হচ্ছে পশুপালন আর হলে কৃষিকাজ, তাই না? হ্যাঁ। আর প্রত্যেকটা বাড়িতেই দেখছি যে আপনাদের 5টা 6টা 7টা এরকম গরু রয়েছে। আমার আছে 12টা। 12টা গরু। বাহ। হ্যাঁ। এগুলোকে কুরবানি ঈদের ভিতরে বিক্রি করবেন নাকি? হ্যাঁ, এই না কুরবানি ঈদের মধ্যে ইনশাল্লাহ বিক্রি করবো। কত আগে ওই যে গাব টাব আছে, বাচ্চা আছে, সেগুলো আগেই বিক্রি করবো। তো দর্শক, দেখতে পাচ্ছেন যে এখানে চরের যে তরতাজা সতেজ গরুগুলো, এগুলো আসলে কুরবানির ভিতরে এগুলো যদি কালেকশন করা যাইতো, হ্যাঁ, একদম ঘাস, শুধু ঘাস খায়, কোনো মেডিসিন ছাড়া গরুগুলো, তাদের গ্রোথ অনুযায়ী তারা বৃদ্ধি হয় গরুগুলো। এই যে কালকে এই যে বাচ্চাটা দিছে। হ্যাঁ, কালকে নতুন বাচ্চা হয়েছে। হ্যাঁ, নতুন বাচ্চা হয়েছে কালকে। বাহ। কালকে ওট তোরে লাইভ দিমু, এই বাচ্চাটা কালকে হয়েছে। মাশাআল্লাহ। দর্শক, দেখতে পাচ্ছেন এই বাচ্চাটা একদিন আগেই হয়েছে, এখনই দৌড়াচ্ছে। হ্যাঁ, কালকে রাত্রে জন্মেছে। দর্শক, কালকে রাত্রেই নাকি এটা জন্ম হয়েছে। সত্যি কথা বলতে এই প্রথম এই একদিনকার যে গরুর বাচ্চা রয়েছে এগুলো ধরেছি, তো এক কথায় অসাধারণ একটা ফিলিংস। কখনো এরকম অনুভূতি হয়নি। অনেক কিউট কাকা। এটা কি ছেলে না মেয়ে হয়েছে? মেয়ে হয়েছে। মেয়ে হয়েছে। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ।
আচ্ছা বছরে কয়টা করে গরুর বাচ্চা দেয়? একটাই দেয়, 10 মাসে একটা বাচ্চা। একটা বাচ্চা। হ্যাঁ, ছাগল হয় দুই বিয়ান আর গরু হয় এক। ওর নাম রাখিনি, আপনি একটা নাম রেখে দেন। রাইখে দেব। হ্যাঁ, দুখু মিয়া। দুঃখু মিয়া। হ্যাঁ, আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম। হ্যাঁ হ্যাঁ, শহীদুল কাকা। হ্যাঁ, পানিগুলো তো আয়রন ছাড়া না এগুলা? যেখানে আমাদের ঢাকা শহরে পানির সংকটে আমরা দিশেহারা, সেখানে এসব চর অঞ্চল এবং গ্রাম অঞ্চলে অফুরন্ত পানি, সৃষ্টিকর্তার নিয়ামত এগুলা। কাকি কেমন আছেন? ভালো। কত বছর এই চরে জন্ম হয়েছে? চরে গরু কয়টা আছে? 9টা। 9টা গরু একাই কি সামলান? হ্যাঁ, বাহ। এই পিছনে সনের ঘরটি রয়েছে। আসলে এই গ্রাম বাংলার একটা সময় ঐতিহ্য এবং ইতিহাস বহন করতে এই সনের ঘরগুলো, কিন্তু সময়ের সাথে সাথে এগুলো হারিয়ে গিয়েছে। এখন এই চরে এসে আবার নতুন করে দেখতে পেলাম যে এই সনের ঘরগুলো। গড়টার উঠাইয়া জমা জমি আছে, আবাদ বসত করি, গরু বাছুর পালি, বাসা মাসে বেশি বন্যা হইলে যাইকে এই মনে করেন যে চরচারের মধ্যে ক্ষেত খোলা আঙ্গুর সব চরে নদীর দ্বারে পড়ছি আমরা। ভেতরে কোনো ক্ষেত নাই, খালি বাড়ির জায়গা ভেতরে আছে। 1 বিঘা জমি যদি তরু তরকারি বুনি তাও দেখা যায় যে 20 জন মানুষ খাওয়া যায়। আরো মনে কেনা টাকা নাগে নিজেরই চর আঙ্গুর 8-9 চরের ক্ষেত আছে, তো নদীর ব্রিজের নদীর মধ্যে পড়ছি আমরা। সেই জন্য এই যে চরে থাকি, কিন্তু এই যে বাড়ি করলে যমুনা সেতু তো বাড়ি আছে, এবারতে যায় যে গরু পালা হামলা তরকারিও খাওয়াম না, কিছুই খাওয়াম না। সেই জন্য এই যে তিল মিল দেখেন বুনছি, আবাদ করি, সবজি আবাদ করি, গরু বাছুর পালি, 2টো কুরকা পালি, এবার করে চলি। আর বেশি বন্যা হইলে যাইকে, বেশি বন্যা হইলে থাকি না। আর বললে 10 মন, তাহলে সারা বছর টুকটাক করে খাওয়া যায়, চাউল দেওয়া রুটি মুড়ি খাওয়া যায় এভাবে চাউল। তো এই চরে কত বছর ধরে কাকি বসবাস করেন? এই চরে তাও 8-9 বছর 10 বছর গেল গা। হ্যাঁ, 8-10 বছর হয়েছে এখানে থাকেন না? হ্যাঁ হ্যাঁ। তো চরের জীবন কেমন লাগে? ভালো, ভালো লাগে। ভালোই তো। এই যে ডাঙ্গা দিয়া, সাজনা দিয়া, বেগুন দিয়া নিরাশিয়া জানতেছি, তাও ভালো। আর অনেকগুলো পুকুরের মাছের থেকে, নদী থেকে মাছ হয় না? হ্যাঁ, এখন এলা জুলুম কিছু গরু কেনা বেশি করে কমামু, সে সময় আরাম পামু। কষ্ট হয়ে যায় বেশি না? এখন এলা কষ্ট। গরু কয়টা আছে আপনার? আমার গরু 10টা। নিজের সব হ্যাঁ। না বর্গা? না, নিজের। এগুলো কি প্রতি ঈদে বিক্রি করেন? তো মনে করেন যে কিনি, এখন নারী লই বহন হই। এই যে এখন এই যে 15-20 দিনের মধ্যে গরু ছাড়ম, 4-5টা ছাড়ম, আর 4-5টা এখানে। এই যে এখানেই থাকে না গরু? হ্যাঁ হ্যাঁ। বাসা কি এই চরেই? না, তাহলে দাদির বাড়িতে আইছি। ও, এটা কি দাদির বাড়ি? হ্যাঁ। কি কি নিয়ে গেলা দাদির বাড়ি থেকে? এই দুধ আর এই যে কয়েকটা এই বস্তায় বসে নিল। বাহ, তোমার নানির বাড়ি উপার, এই সাইডে দাদির বাড়ি? জি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, মসজিদ নাই তো কাকা, এই আপনাদের এই পুরা চরে কি কোনো মসজিদ নাই? না না না। তাহলে এত মানুষ আপনারা এখানে প্রায় 500 হবে না এই চরে? তো এত মানুষগুলো নামাজ কি পড়ে না, ইবাদত করতে পারে না? ওই যে কত পর্দা পরে, এখানে কোনো মসজিদই নাই? না না, শুক্রবারে মসজিদ আছে, ওই যে ওই তারাবির নামাজ পড়ার জন্য এক ঘর তোলা আছে। ও
ও শুধু তারাবি রমজান হ্যাঁ, মাসে শুধু জানি তারাবি। এতদূর না যাইতে হয় এর জন্য। হ্যাঁ তারাবির ধরার চলেন হাঁটতে কথা বলি। তো দর্শক খুবই কষ্টকর একটা ব্যাপার, এরকম মুসলিম অধ্যাসিত একটা দেশে এরকম প্রায় 600-700 মানুষের বসবাস এই চরে, কিন্তু একটা মসজিদও নেই। সত্যি খুবই দুঃখজনক একটা ব্যাপার দর্শক, যেখানে অযথা আমাদের শহর অঞ্চলে 1 কিলোমিটার পর পরই দেখা যায় 2-3টা করে মসজিদ, আর এখানে শত শত মানুষ অসহায় হতদরিদ্র মানুষগুলো বসবাস করে। সরকার কি পারে না এরকম একটা মসজিদ তৈরি করে দিতে? কিংবা কত মানুষ আমরা বিত্তশালী আছি যে নিজের এলাকায় প্রতিযোগিতা অনুযায়ী মসজিদ বানাই আমরা, কিন্তু এরকম অসহায় মানুষদের জন্য কি একটা মসজিদ তৈরি করে দিতে পারি না আমরা দর্শক? এই জিনিসটা খুব কষ্ট লাগলো কাকা। আপনাদের এখানে কোনো চেয়ারম্যান মেম্বার কেউই আসে না এখানে? আসে চেয়ারম্যান মেম্বার আসে, যে ধরো যে ইলেকশনের সময় এই সময় আইসে, তাছাড়া আসে না। তাছাড়া আসে না। আপনারা কি তাদের কাছে একটু দাবি করতে পারলেন না যে আমাদের একটা অন্তত পক্ষে রাস্তাঘাট না দিতে পারো কিন্তু একটা মসজিদ অন্তত পক্ষে দাও? দাবি ওই তো ওই যে তারাবি নামাজ পড়ার জন্য দিছে। দর্শক খুবই আমি মর্মাহত হলাম এই ব্যাপারটা ভেবে যে এখানে প্রায় 600 থেকে 700 পরিবার বসবাস করে, তো এখানে একটা মসজিদও নেই, এখানে ইবাদত করার জন্য একটা মসজিদও নেই। বাংলাদেশের মতো একটা মুসলিম ক্রান্তিতে এরকম ভাবে চরের মানুষগুলো ইবাদত থেকেও তারা এখান থেকে বঞ্চিত হয়ে এখানে রয়েছে। তো এই হচ্ছে হতভাগা এই চরের মানুষদের জীবন, তারা এখানে ইবাদত করার জন্য একটা মসজিদের ব্যবস্থাও করতে পারে না। তো কাকা প্রতিদিন কয়টার দিকে আসেন? আমি হ্যাঁ এই তোমার 10:30টার সময় ঘরে যাই। মানে মোটামুটি 2 গ্লান ভরতে আপনার কতটুকু সময় লাগে? মনে করেন সকালে 7টায় নইছি, মানে এখন 10টা বাজে। 10টার ভিতর কমপ্লিট? হ্যাঁ কমপ্লিট। বাহ, এটা একটা আদি একটা পেশার দর্শক। দেখতে পাচ্ছেন চরের বিভিন্ন বাড়িতে ঘুরে ঘুরে কাকা এভাবে দুধ সংগ্রহ করে। আপনি কি নিজেই দুয়ে নিয়ে যান? না নিজেই দোয়া নয়। এই চরের মানুষের জীবনও যেরকম অদ্ভুত, এখানকার মানুষের পেশাগুলো খুব অদ্ভুত। চাচা, এই চরের যে গরুগুলো রয়েছে এখান গরুর দুধগুলো সংগ্রহ করার জন্য তার এটাই পেশা। এরকম আরও 4-5 জনের মানুষের পেশা রয়েছে, তাদের কাজই হচ্ছে গরুর দুধগুলো সংগ্রহ করে তারা এখান থেকে পাইকারি দরে কিনে নিয়ে শহরে গিয়ে ওগুলা তারা আরেকটু বেশি দামে বিক্রি করে। এভাবেই কিছু মানুষের কর্ম এভাবেই হয় এই চরে থেকে। তো দর্শক সত্যি এই আজকে টাঙ্গাইল জেলার যমুনা ব্রিজের একদম পাড়ে এই নলসিয়া চরের মানুষের জীবনগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরছি। তো এই চরের মানুষের জীবনগুলো খুবই অদ্ভুত এবং এখানকার মানুষের পেশাগুলো অদ্ভুত দেখতে পাচ্ছি। তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। 30-32টা প্রতিদিন কত কেজি দুধ হয় মোটামুটি? 1 মণ 9 দ্বারা 1 মণ 9 কেজি, 40 থেকে 45 কেজি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে তো বলা যায় যে চরে আসলে ভালোই আছেন। হ্যাঁ সব মিলিয়া? হ্যাঁ মোটামুটি ভালো। হ্যাঁ, তো প্রতিদিনই আপনি নিয়ে বিক্রি করেন না? হ্যাঁ বিক্রি করি। আচ্ছা ভাই, ওকে। আর দর্শক দেখতে পেলেন যে নিজস্ব ভাবে এখানে প্রায় 30 থেকে 32টা গরু লালন পালন করে থাকে এই ভাই। তো বলা যায় যে চরের রাস্তাঘাট ব্যতীত সকল ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হলেও এখানে মান উন্নয়ন জীবনগুলো খুবই চমৎকার। প্রত্যেকটা বাড়িতেই দেখা যাচ্ছে যে তারা গরু কৃষিকাজের পাশাপাশি পশুপালনও করে থাকে। 3 মাস। 3 মাস এখানে কি কৃষিকাজও করেন? কৃষিকাজ নাই, কে জমি জমা নাই? আছে, হ্যাঁ আবাদ করি না। আবাদ করেন না? টেহার জন্য তো আবাদ পারি না, শুধু গরুই পালে? হ্যাঁ টেহার জন্য আবাদ পারি না। টাকার জন্য? হ্যাঁ টাকা নাই মেলা, ওই একটা দান গরু পাইলে নাই যাই গিয়া। ক্ষেত আছে? ক্ষেত আছে। আপনি নিজের খেতি? হ্যাঁ। কি খান? এটা কি আপনাদের নদীর মাছ? কেনা। কেনা? আচ্ছা খান। তো দর্শক এভাবেই কাটছে এখানকার মানুষের জীবন। তো আমরা আরো কিছু বাড়ি যাব এবং ওইখানকার মানুষের কি হালচাল এটা দেখবো আমরা আজকে। যে এইখানে হচ্ছে গরু রাখা হয়, আর এই পাশে এখানে চট বিষে এখানে 3 জন 4 জন 5 জন এভাবে বসবাস করে। আর ঘরগুলো ছনের তৈরি,
ছনের তৈরির একটা ঘরেরই বৈশিষ্ট্য, সেটা হচ্ছে এই ছনের তৈরি ঘরগুলোতে গরমের ভিতরে ওই অনুযায়ী গরম লাগে না, ঠান্ডা পরিবেশ থাকে ভিতরে। আর এইভাবেই কাটছে জীবন, দেখতে পাচ্ছেন। এগুলো কি, এই শাকগুলো কি গাছের কাকি? আপনার নিজের কাছে? মাশাআল্লাহ। কি রান্না করতেছেন? সবজি খিচুড়ি। এই সবজি হিসাবে কি যে শাকগুলো এগুলো দিবেন? হ্যাঁ, আলাদা। তো কেমন কাটতেছে এই চরের জীবন? এই তো বাবা সোনা দেহ হইতে কিরকম জীবন কাটাইছি। কি আপনার এই চর বাদে আর অন্য কোনো জায়গায় জমি জমা নাই? চরের আশেপাশে জমি জমা নাই? চরের মধ্যে মেলা জমি আর কামের মধ্যে তো নাই, অল্প বেশি কিছু এখন করতেছি। তোমরা বানাইছো? তুমি বানাও নাই? কোনটা বানাইছো? এটা? বাহ, কত সুন্দর হয়েছে। এটা কি রাঁধছো? লুডুস। আমার শাক, এটা লুডুস। আর এটা? হ্যাঁ, ফুলবাজি। কোথায় পড়ালেখা করো? মাদ্রাসায়। তোমাদের এই চরে কি মাদ্রাসা আছে? তুমি কোন ক্লাসে পড়ো? তো এখানে মাদ্রাসা নাই, তোমাদের কি প্রতিদিন নদী পার হয়ে ওপার যেতে হয়? ওইখানে থাইকা পড়ো? এই তো আলহামদুলিল্লাহ। তুমি এই পড়ালেখা করো না তোমরা? জি, আমি পড়ালেখা করি। এখানে কি স্কুল আছে? এখানে স্কুল নেই। হ্যাঁ, তাহলে কোথায় পড়ো? আমি পুনর্বাসন দাখিল মাদ্রাসায় পড়ি। মাদ্রাসায়? এখান থেকে কি প্রতিদিন এখানে যেতে হয়? না, এখন বন্ধ দিছে, আর কয়দিন পরে যাব। কতদিন পরে যাবা? তো কিরকম লাগে এখানে বসবাস করতে? এখানে ভালো লাগে। ভালো লাগে? হ্যাঁ। আর দর্শক, এই চর অঞ্চলের প্রায় বাড়িগুলোই হচ্ছে এরকম ভাবে ছনের তৈরি বাড়িঘর। কারণ এই ছনগুলো এখানকার যে আশেপাশে তো গাছপালা দেখতে পারতেছি না, তো এই গাছপালা না থাকার কারণে এখানে প্রচুর রোদের যে তাপ রয়েছে, তাপটা প্রচুর পরিমাণে ঘরের উপরে এসে লাগে। তো এর পরিপ্রেক্ষিতে এই গাছ যেহেতু নেই, প্রচুর পরিমাণে তাপদাহ এখানে। আর এর জন্য প্রত্যেকটা ঘরেই দেখা যাচ্ছে যে ছনের তৈরি। আর ছনের তৈরি ঘরগুলো হচ্ছে এই প্রচণ্ড তাপ থেকে এখানকার মানুষদের মোটামুটি একটু শান্তি প্রশান্তি এনে দেয়। 1,47,570 বর্গ কিলোমিটার দেশ আমাদের এই বাংলাদেশ। আর এই বাংলাদেশের অনেকখানি ভূমি এই দুর্গম চরগুলো নিয়ে গঠিত। আর সঠিক পরিকল্পনা এবং সরকারের সুনজর দেওয়ার ফলে হতে পারে এই চরগুলো বাংলাদেশের আধুনিক চরের মধ্যে অন্যতম। দর্শক, আজকের মতো টাঙ্গাইল জেলার এই নসলিয়া দুর্গম চর থেকে বিদায় নিচ্ছি। আমাদের এই ভিডিওটা দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আর আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।